বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের উপর ক্লাস নিচ্ছিলাম। তো সর্বশেষ ক্লাসে আমি তোমাদের দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক এই বিষয়ে তোমাদের আলোচনা করেছিলাম এবং এই বিষয়ে কিছু সূত্র দেখিয়েছিলাম, তার উপর গাণিতিক সমস্যাও দেখিয়েছিলাম। আজকে আমরা এর পরবর্তী অংশ অর্থাৎ আয়তন গুণাঙ্ক, ক্লিন্টন গুণাঙ্ক এবং এই সংক্রান্ত আরো দু একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা কি শিখব? আজকে আমরা শিখব আয়তন গুণাঙ্ক, ক্লিন্টন গুণাঙ্ক এই বিষয়গুলো। তো প্রথমেই আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লিন্টন গুণাঙ্ক। তাহলে আমরা ক্লিন্টন গুণাঙ্ক এটা দিয়ে শুরু করব। তাহলে আমরা আজকের আলোচনার যে মূল বিষয়টা সেটার নামটা প্রথমে লিখে নেব। তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ক্লিন্টন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। ক্লিন্টন গুণাঙ্কের অপর নাম মোচড় গুণাঙ্ক। আমি নামটা লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখে নাও। ক্লিন্টন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক, তো এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে, স্মল এন দিয়ে। ক্লিন্টন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা দেখি ক্লিন্টন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক এটা সমান কি লেখা যায়। আমরা এরকম দেখতে পারি, এন সমান ক্লিন্টন পিরিয়ড বাই ক্লিন্টন ক্লিন্টন বিকৃতি। ক্লিন্টন পীড়ন এবং ক্লিন্টন বিকৃতির অনুপাত কিসের মধ্যে, কোন অবস্থার মধ্যে? স্থিতিস্থাপক সীমার মধ্যে। এটা সবগুলো গুণাঙ্কের বেলাতেই প্রযোজ্য। সবগুলো গুণাঙ্কের বেলাতেই শর্তটা হচ্ছে কি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর ক্লিন্টন পীড়ন এবং ক্লিন্টন বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা তাকেই বলা হচ্ছে ক্লিন্টন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। এটাকে বলা হচ্ছে ক্লিন্টন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। আচ্ছা, সংজ্ঞাটা আমরা আরো একবার মুখে মুখে আলোচনা করি। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে তাহলে কি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর ক্লিন্টন পীড়ন এবং ক্লিন্টন বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা তাকে বলা হয় মোচড় গুণাঙ্ক বা ক্লিন্টন গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর ক্লিন্টন পীড়ন এবং ক্লিন্টন বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা তাকেই বলা হয় ক্লিন্টন পীড়ন বা ক্লিন্টন গুণাঙ্ক। তাহলে আমরা ক্লিন্টন পীড়নের চিহ্ন, ক্লিন্টন বিকৃতি চিহ্নগুলো বসিয়ে দিই। তাহলে কি দাঁড়ায়? ক্লিন্টন পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ বাই এ। আর ক্লিন্টন বিকৃতি সেটা হচ্ছে শুধু থেটা, মানে কত কোণে বস্তুটাকে বাঁকানো হয়েছে সেটাই হচ্ছে মোচড় বিকৃতি বা ক্লিন্টন বিকৃতি। সেটা আমরা জানি, যাকে শুধু থেটা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? এফ বাই এ থেটা, ইটা সমান। তাহলে এইটা হলো ক্লিন্টন গুণাঙ্কের সূত্র। কি দাঁড়ালো শেষ পর্যন্ত? এন সমান এফ বাই এ থিটা। এটা হচ্ছে ক্লিন্টন গুণাঙ্কের একক। শেষ পর্যন্ত ক্লিন্টন গুণাঙ্কের সমীকরণ এটা দাঁড়ালো। তো এই হচ্ছে ক্লিন্টন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। আর আগেও বলেছিলাম তোমাদের সর্বশেষ ক্লাসে যে দৈর্ঘ্য গুণাঙ্ক হোক, আয়তন গুণাঙ্ক হোক, ক্লিন্টন গুণাঙ্ক হোক, যেটাই হোক না কেন সবগুলো গুণাঙ্কের একক কিন্তু একই। সবগুলো গুণাঙ্কের বেলাতেই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। একক হবে নিউটন পার মিটার স্কয়ার। মানে দৈর্ঘ্য গুণাঙ্ক হোক, আয়তন গুণাঙ্ক হোক বা ক্লিন্টন গুণাঙ্ক হোক, যে কোনো গুণাঙ্কই হোক না কেন প্রত্যেকটা বেলাতেই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। প্রত্যেকটা বেলাতেই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এই হলো আমাদের ক্লিন্টন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। তো শিক্ষার্থীরা, আমরা ক্লিন্টন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক সম্পর্কে জানলাম।
তাহলে এর পরবর্তীতে যেটা আমরা আলোচনা করব সেটা কি, সেটা হলো তাহলে আয়তন গুণাঙ্ক। ইংরেজিতে বলা হচ্ছে এটাকে বাল্ক মডুলাস, আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। তাহলে আমরা এর পরবর্তী অংশটা আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস এটা নিয়ে আলোচনা করি। তাহলে দেখো কি হয়। তাহলে নামটা কি দেখো, আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। আমাদের আলোচনার বিষয় এখন কি, আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। ইংরেজিতে বলা হচ্ছে কি বাল্ক মডুলাস, অর্থাৎ দৃঢ়তা গুণাঙ্ক। আয়তন গুণাঙ্কের অপর নাম হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, এটাও বলা হয়। তো একে কে দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের কে, বড় হাতের কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক যেটাই বলি, কে সমান তাহলে কি হবে, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে সংজ্ঞাটা অনেকটা আগেটার মতনই, মানে প্রতিটা সংজ্ঞাই, এই আয়তন গুণাঙ্কের সংজ্ঞা প্রত্যেকটা বেলাতে প্রায় একই রকম, সংজ্ঞাটা একই রকম। কিরকম, আমরা এভাবে বলতে পারি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, কথাটা খেয়াল করো যে আমাদের প্রত্যেক ক্ষেত্রে শর্তটা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, তাকে বলা হয় আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। সংজ্ঞাটা হচ্ছে এরকম। আবার বলি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর আয়তন আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, তাকে বলা হচ্ছে আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। এই হচ্ছে আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। তাহলে আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস কাকে বলে সেটা আমরা দেখলাম। এখন এর চিহ্নগুলো বসিয়ে দিই। আয়তন পীড়নকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে, এফ বাই এ, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তো প্রত্যেক ক্ষেত্রেই আয়তন পীড়নের চিহ্নটা একই রকম, তবে আমরা চিহ্নটা একই বসালেও বিষয়গুলো কিন্তু ভিন্ন ভিন্ন। যখন আমরা আয়তন পীড়নের কথা বলবো, তখন এই প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটা কি করে, তার আয়তনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করে। যখন আমরা ক্রিন্টন গুণাঙ্কের কথা বলবো, তখন প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কি করে, তার ক্রিন্টন বিকৃতি ঘটানোর চেষ্টা করে। যখন দৈর্ঘ্য বিকৃতির কথা বলবো, তখন দৈর্ঘ্য পীড়নের কথা বলবো যখন, তখন হবে কি প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল তার দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর চেষ্টা করবে। চিহ্ন একই হলেও কিন্তু ঘটনাগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে। তো যাই হোক, আয়তন পীড়ন সমান এফ বাই এ, আর আয়তন বিকৃতি হচ্ছে স্মল এল বাই স্মল ভি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আয়তনের পরিবর্তন হচ্ছে স্মল ভি, আর ক্যাপিটাল ভি হচ্ছে আদি আয়তন, শুরুতে যে আয়তনটা ছিল। তাহলে এটাকে সাজিয়ে দেখলে এরকম হয়, এফ ক্যাপিটাল ভি বাই এ স্মল ভি, কে সমান। তাহলে আমাদের আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস এটা সমীকরণ হয়ে গেল এরকম, কে সমান এফ ক্যাপিটাল ভি বাই এ স্মল ভি। এটাই হচ্ছে আয়তন গুণাঙ্কের সমীকরণ, এটা মনে রাখবে। আয়তন গুণাঙ্কের সমীকরণ এফ ক্যাপিটাল ভি বাই এ স্মল ভি। আবার এই সমীকরণটাকে আবার অনেক সময় এভাবেও কাজে লাগানো হয়। আয়তনের পীড়নের বেলাতে সাধারণত চারদিক থেকে বলটা প্রয়োগ করা হয়। এই জন্য অনেক সময় এইখানে বলের মান আলাদা করে না দিয়ে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল অর্থাৎ চাপের মান দেওয়া থাকে। আমার কথাটা খেয়াল করো যে এই ক্ষেত্রে আলাদা করে বলের মান না দিয়ে, আলাদা করে বলের মান না দিয়ে সরাসরি বলে দেয় কি যে এটার উপর এত প্যাসকেল চাপ প্রযুক্ত হচ্ছে। আর চাপ মানেই হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। কাজে সেক্ষেত্রে এফ বাই এ এটার মান সরাসরি দেওয়া আছে। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারি। আমি পাশে লিখে দিই, আগে বক্স না করে। এফ বাই এ, এই এফ বাই এ এটাকে আমরা লিখতে পারি পি, চাপ। তাহলে পি ভি বাই স্মল ভি, এভাবেও লিখতে পারি। যখন বলের মান দেওয়া থাকবে তখন এফ ক্যাপিটাল ভি বাই এ স্মল ভি, আর যখন চাপ দেওয়া থাকবে এফ বাই এ মানে চাপ, তাই সেক্ষেত্রে আমরা পি ভি বাই স্মল ভি
এরকম ভাবে লিখবো। তো দুটোই মনে রাখবা তোমরা একসাথে, এটাকে সমীকরণটাকে বক্স করে রাখো। এটাই আমাদের আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। এটা বেলাতে গাণিতিক সমস্যার সমাধান করার সময় এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। তাহলে এই হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। তো এখানে খেয়াল রাখবে, এক্ষেত্রেও এককটা হচ্ছে একই, এককটা হলো নিউটন পার মিটার স্কয়ার। যেটা আগে বলেছিলাম যে সব প্রকার গুণাঙ্কের বেলাতে একক একই, নিউটন পার মিটার স্কয়ার। এটা বেলাতে আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস, এটা বেলাতেও এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তো এই হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। তো শিক্ষার্থীরা, আমরা এখন একটা অন্য একটা বিষয় শিখব, এই সংক্রান্তই আর একটা বিষয় শিখব, এবং সেখান থেকে আমরা 3 প্রকার গুণাঙ্কের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, অর্থাৎ দৈর্ঘ্য গুণাঙ্ক, তারপরে কৃন্তন গুণাঙ্ক, তারপরে হচ্ছে আয়তন গুণাঙ্ক, এই যে 3 প্রকার যে গুণাঙ্ক আমরা শিখলাম তাদের পারস্পরিক সম্পর্কটা কি সেটা সম্পর্কেও আমরা জানবো। আমরা এখানে ছোট ছোট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে এদের পারস্পরিক সম্পর্ক সেটা সম্পর্কে আমরা জানবো। তো তাহলে আমরা এটা যেহেতু বুঝতে পেরেছি, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন কি আলোচনা করব? দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে সঞ্চিত শক্তি। দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে সঞ্চিত শক্তি, যেমন একটা স্প্রিং অথবা একটা তার, এটাকে যখন আমরা টেনে প্রসারিত করব, আমরা বল প্রয়োগ করে এটাকে টেনে যখন প্রসারিত করছি, তখন সেক্ষেত্রে আমাদের একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে, একটা কাজ করতে হচ্ছে, ফলে সেখানে নিশ্চয়ই একটা শক্তি সঞ্চিত হবে। আমরা যখন এটাকে টেনে প্রসারিত করব, আমরা এটার উপর বল প্রয়োগ করব, তখন আমাদের সেখানে একটা কাজ সম্পন্ন করতে হচ্ছে। এই কৃত কাজটাই বস্তুর মধ্যে শক্তি রূপে সঞ্চিত হবে। কথাটা খেয়াল করবা, একটা স্প্রিংকে বা একটা তারকে যখন আমরা টেনে প্রসারিত করি, তখন আমরা কিছু পরিমাণ শক্তি প্রয়োগ করি, কিছু পরিমাণ কাজ সম্পন্ন করি। ওই কৃত কাজটি বস্তুতে শক্তি রূপে সঞ্চিত হবে। এই শক্তিটাকেই আমরা বলছি বিকৃতির ক্ষেত্রে, মানে এই যে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে, এই ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ। তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে আরো একটা বিষয় খেয়াল করো যে এই সমীকরণটা শুরু করার আগে, কিভাবে সমীকরণটা আসলো সেটা দেখানোর আগে আগে আমরা প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করি যে কিভাবে আমরা শুরু করব। তো এখানে আমরা বুঝতেই পারছি যে এই ক্ষেত্রে এই বস্তুর উপরে যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলটা হচ্ছে কিরকম? পরিবর্তনশীল বল। মানে কিরকম, যে আমরা একটা স্প্রিংকে যখন টেনে প্রসারিত করব, যদি আমরা খেয়াল করে দেখো, আমরা উদাহরণ হিসেবে বলি যে যদি আমরা 1 সেন্টিমিটার প্রসারিত করি ওই স্প্রিংটাকে, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ বল ওই স্প্রিংটার উপর প্রয়োগ করতে হবে, যদি আমরা 2 সেন্টিমিটার প্রসারিত করি তাহলে তার চেয়ে বেশি বল, অর্থাৎ দ্বিগুণ বল প্রয়োগ করতে হবে। যদি 3 সেন্টিমিটার প্রসারিত করি তাহলে 3 গুণ বল প্রয়োগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রযুক্ত বলটা কিরকম? দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে প্রযুক্ত বলের মানটাও একই হারে, সমানুপাতিক হারে বৃদ্ধি করতে হবে। কাজে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে প্রযুক্ত বলটা সেটা হচ্ছে কি, একটা পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে বলের মানটাও পরিবর্তন করা হচ্ছে, এই জন্য পরিবর্তনশীল বল। তো যে ক্ষেত্রে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিবর্তন হয়, শুরু থেকে শেষ পর্যন্ত বলের মান একই না থাকে, সেই ক্ষেত্রে কাজের সমীকরণ আমরা কিভাবে বের করবো? সমাকলন, অর্থাৎ ইন্টিগ্রেশনের সাহায্যে। এটা আমরা কাজ শক্তি অধ্যায়ে শিখেছি যে যখন কোনো বস্তুর উপর পরিবর্তনশীল বল প্রয়োগ করা হয় তখন কৃতকাজের মান আমরা শিখেছি যে কিভাবে নির্ণয় করতে হয়? সমাকলন, অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো তাহলে আমরা বিষয়টা এভাবে বলি যে তারের বা স্প্রিং এর সঞ্চিত শক্তি ইউ সমান, তার বা স্প্রিং যেটাই বলি তার সঞ্চিত শক্তি ইউ সমান কি? কৃতকাজ। এবং কৃতকাজের জন্য আমাদের কোন সমীকরণটাকে কাজে লাগাতে হবে? আমরা ইন্টিগ্রেশনের সূত্রটাকে কাজে লাগাবো। তাহলে আমরা এভাবে করবো, ইন্টিগ্রেশন অফ এফ ডিএল, ইন্টিগ্রেশন অফ এফ ডিএল। এফ হচ্ছে প্রযুক্ত বল, ডিএল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ।
আচ্ছা, এখানে লিমিট হবে কি, শুরুতে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0। আমরা যখন শুরু করলাম তখন দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে কি 0, 0 থেকে এল পর্যন্ত এই সীমার মধ্যে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা এখানে 0 থেকে এল এই সীমার মধ্যে এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা কাজের পরিমাণটা পেয়ে যাব। সেই জন্যই লিমিটটা 0 থেকে এল। আচ্ছা, এখানে এফ এর পরিবর্তে কি লিখতে পারি? এফ এর পরিবর্তে দেখো, আমরা জানি যে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই সমান এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। এইখান থেকে এফ সমান সাজিয়ে লিখলে কি লেখা যায়? ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এই যে এখানে আমি দেখালাম যে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই সমান এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। সেখান থেকে এফ, এই প্রযুক্ত বল এফ সমান কি ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা লেখা যায়। এই সমীকরণটা আমরা এখানে কাজে লাগাবো এফ এর পরিবর্তে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এফ এর মান হচ্ছে কি ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল টিএল, 0 থেকে এল পর্যন্ত। তাহলে এখানে পরিবর্তনশীল রাশি হচ্ছে ডিএল, মানে ডি এর সাথে এল রয়েছে, তার মানে পরিবর্তনশীল রাশি হচ্ছে এখানে এল। তাহলে এল সংক্রান্ত যে রাশিগুলো রয়েছে সেগুলো বাদে বাদবাকি সব ধ্রুবক, সেগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। কি কি ধ্রুবক হয় তাহলে? ওয়াই এ বাই ক্যাপিটাল এল, এই অংশটুকু ধ্রুবক। ভিতরে থাকবে কি তাহলে? স্মল এল ডিএল, এল ডিএল। তাহলে ভিতরে থাকছে কি এল ডিএল, এল ডিএল ভিতরে থাকে। তাহলে তোমাদের ইন্টিগ্রেশনের নিয়ম নিশ্চয় মনে আছে। এখানে পরিবর্তনশীল রাশি হচ্ছে এল, যার পাওয়ার হচ্ছে 1। ইন্টিগ্রেশন করলে তাহলে কি হবে? তার পাওয়ার যা থাকে তার সাথে 1 যোগ হয় এবং সেই পাওয়ার দিয়ে আবার ভাগ করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন কি দাঁড়াচ্ছে? ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু এল স্কয়ার বাই 2, 0 থেকে এল। তাহলে এরকম হলো ইন্টিগ্রেশনটা। এরকম দেখো, এখানে এল এর পাওয়ার ছিল 1, তাহলে ইন্টিগ্রেশন নিয়ম হচ্ছে পাওয়ার যা থাকে তার সাথে 1 যোগ হয় এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। এল এর পাওয়ার হয়ে গেল 1 এর সাথে 1 যোগ হলে 2 এবং সেই পাওয়ার দিয়ে ভাগ করলাম 2 দিয়ে। আর লিমিটটা আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিই 0 থেকে এল। আচ্ছা, এখন লিমিট বসানোর সময় আমরা থার্ড ব্র্যাকেটের পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট দিব পরের লাইনে। তাহলে পরের লাইনে আমি দিকে দেখাচ্ছি ওয়াই এ বাই ক্যাপিটাল এল। তাহলে লিমিটটা কি? লিমিটটা হচ্ছে এল স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2। আপার লিমিট অর্থাৎ এল এর পরিবর্তে এল বসালাম, মাইনাস এল এর পরিবর্তে লোয়ার লিমিট অর্থাৎ 0 বসালাম। তাহলে কি হচ্ছে? ওয়াই এ এল স্কয়ার বাই 12। এটাই হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি, এটাই সঞ্চিত শক্তি সমীকরণ। আমরা এটা এভাবে মনে রাখতে পারি। তাহলে আমি এটাকে বক্স করে দেই। সুতরাং সঞ্চিত শক্তি ইউ সমান ওয়াই এ এল স্কয়ার বাই 12, এভাবে লিখতে পারি আমরা ওয়াই এ এল স্কয়ার বাই 12। এই হচ্ছে আমাদের সঞ্চিত শক্তির সমীকরণ। তো সমীকরণটাকে মনে রাখার সুবিধার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি। আর মনে রাখার সুবিধার জন্য আমি সমীকরণটাকে একটু অন্য রূপে দেখিয়ে দিই। এই যে ওয়াই ইয়াং এর গুণাঙ্ক, এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা যদি আমরা ওখানে বসিয়ে দিই তাহলে কি হয় দেখো, ওয়াই এর পরিবর্তে লিখবো এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল ইন্টু এ এল স্কয়ার বাই 12, এভাবে লেখা যায়। তো এখানে একটা এ কাটা যায়, একটা ক্যাপিটাল এল কাটা যায়। সুতরাং এখানে কি দাঁড়ায় দেখো, এই নিচের টুটাকে আমরা হাফ আকারে লিখি, হাফ ইন্টু এফ এল, হাফ ইন্টু এফ স্মল এল, ইউ সমান। তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান কি? হাফ এফ এল। সঞ্চিত শক্তি সমীকরণ কি দাঁড়ালো? হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্যবৃত্তি। এই হচ্ছে সঞ্চিত শক্তি। মানে একটা স্প্রিংকে অথবা একটা তারকে যদি টেনে প্রসারিত করি তাহলে তারে যে শক্তি সঞ্চিত হয়, মোটমাট যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, এই সঞ্চিত শক্তি সমীকরণ ইউ সমান হচ্ছে হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্যবৃত্তি। এই হচ্ছে প্রযুক্ত বলের সমীকরণ। আর যদি বলের মান দেওয়া না থাকে, ইয়াং এর গুণাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা আবার এই এফ এর মান সমীকরণ অনুযায়ী আমরা বসিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাব
এই সমীকরণটা মনে রাখা সহজ, সেই জন্যই আমি এটা বক্স করে দিলাম। তোমরা যদি চাও এভাবে মনে রাখতে পারো, কিন্তু এভাবে মনে রাখা সহজ। প্রয়োজনে এখানে এফ এর মান তোমরা বসিয়ে দিবে, এফ এর মান অর্থাৎ এই যে সমীকরণটা আমি দেখেছিলাম যে এফ এর মান এখান থেকে বের করা যায়, সেটা তোমরা সহজে বসিয়ে দিতে পারো। এটা মনে রাখা সহজ। আচ্ছা, এই হচ্ছে তারের মোট সঞ্চিত শক্তি। আর আরেকটা বিষয় এর সঙ্গে আমরা জানবো, সেটা কি যে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে আমি এই বাম দিকটা মুছে দিই, কারণ বাম দিকটা আমাদের প্রয়োজন হবে। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। তাহলে আমরা যদি এই যে তার, এটাকে একটা তারের মতনই বিবেচনা করি, এই যে তার বিবেচনা করলাম, যার উপরে আমরা বল প্রয়োগ করলাম, এই তারটাকে একটা সিলিন্ডারের মতন বিবেচনা করা যায়। এখন এরকম যদি একটা সিলিন্ডারের মতো বিবেচনা করি, ওই তারের আয়তন, তারের আয়তনকে কি লেখা যায়? তারের ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইন্টু তারের আদি দৈর্ঘ্য, যে এতটুকু, এই দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এই যে গুণফল হচ্ছে তারের আয়তন। তো একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে গেলে কি করতে হবে? তারের মোট সঞ্চিত শক্তিকে তারের আয়তন দ্বারা ভাগ করতে হবে। প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি মানে হচ্ছে মোট সঞ্চিত শক্তিকে তারের আয়তন দ্বারা ভাগ করতে হবে। এই জন্য মোট সঞ্চিত শক্তি ইউ বাই এ এল, এ এল হচ্ছে তার আয়তন। এই যে বললাম যে আয়তন হচ্ছে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু তারের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে মান বসিয়ে দিই। তাহলে কি দাঁড়ায় দেখো, হাফ এফ স্মল এল বাই এ ক্যাপিটাল এল। এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি হাফটা সবার আগে এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এই হচ্ছে তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, স্মল ইউ। তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, সেটাকে স্মল ইউ দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এখানে এফ বাই এ সেটা কি? সেটা হচ্ছে পীড়ন। আর স্মল এল বাই ক্যাপিটাল এল সেটা কি? বিকৃতি। তাহলে আমরা এটা আরো সহজে মনে রাখতে পারি, ইউ সমান তাহলে কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি সূত্র তাহলে কি দাঁড়ালো, যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এইভাবে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি সেটা আরো সহজে মনে রাখা যায়। তাহলে এখানে আমরা দুইটা বিষয় শিখলাম। দেখো আমি আবার বলছি, সমীকরণ যেটা এখানে লেখা আছে সেটা হলো যে কোন একটা স্প্রিং বা একটা তারকে বল প্রয়োগ করে যখন টেনে প্রসারিত করা হয়, তখন তার মধ্যে মোট সঞ্চিত শক্তি ক্যাপিটাল ইউ সমান হাফ ইন্টু এফ ইন্টু এল। আর প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি সমান কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই হচ্ছে দুইটা সমীকরণ। প্রয়োজনে এদেরকে আমরা ইচ্ছা মতন চেঞ্জ করে নিতে পারি, যেটা দেওয়া থাকবে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার সময় এই সমীকরণগুলোকে আমরা প্রয়োজন বোধে পরিবর্তন করে লিখে নিতে পারি। তো এই হচ্ছে তারের সঞ্চিত শক্তি বা স্প্রিং এর সঞ্চিত শক্তি। তো আরেকটা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তারপরে যেটা বলেছিলাম যে তিন প্রকার যে বিকৃতি রয়েছে, তিন প্রকার গুণাঙ্ক, দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, এদের পারস্পরিক সম্পর্কটা কি সেটাও আমরা এখানে দেখব। তো আমরা এখন এটা মুছে দিই। তাহলে এখন আমরা কি আলোচনা করব? এখন আমরা আলোচনা করব হচ্ছে পয়সনের অনুপাত। শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা এখন আলোচনা করব হচ্ছে পয়সনের অনুপাত। তো পয়সনের অনুপাতটা যাকে প্রকাশ করা হচ্ছে কি চিহ্ন দিয়ে, এরকম একটা চিহ্ন, যে চিহ্নটার নাম কি, সিগমা। সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে পয়সনের অনুপাতকে। তো পয়সনের অনুপাত নিয়ে আমরা আলোচনা করব এখন। তো পয়সনের অনুপাতটা কি, যেটা আমরা দেখেছি যে এই এই অধ্যায়ে যে সংজ্ঞাগুলো প্রত্যেকটার বেলাতেই মূল শর্তটা ছিল কিন্তু একই রকম, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে সবগুলোই। তো এই সংজ্ঞাটা তাহলে আমরা কিভাবে বলবো,
যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন, কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, সেটাই হচ্ছে পয়সনের অনুপাত। তো সংজ্ঞাটা আমরা বলি, আবার বলছি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, তাকেই বলা হয় পয়সনের অনুপাত। এখন আমাদের জানা দরকার যে পার্শ্ব বিকৃতি এই বিষয়টা কি। দৈর্ঘ্য বিকৃতি তো আমরা আগেই আলোচনা করেছি, তাহলে পার্শ্ব বিকৃতিটা সেটা কি, সেটা আমাদের জানা দরকার। তো ধরা যাক আচ্ছা, এরকম আমরা একটা তারকে নিচের দিকে বল প্রয়োগ করে টেনে প্রসারিত করতে চাচ্ছি। তো তারটাকে একটা দৃঢ় অবলম্বন, একটা শক্ত জায়গা থেকে আমরা এটাকে আটকে দিয়েছি, একটা শক্ত জায়গা সেখান থেকে আটকে দিয়েছি। তো তারটা আসলে অত্যন্ত সরু হয়, কিন্তু সেটাকে যদি আমরা সূক্ষ্মভাবে বিবেচনা করি, তো একটা তারকে যখন টেনে প্রসারিত করব, এটা দৈর্ঘ্য বাড়বে, তখন অবশ্যই তার পার্শ্ব পরিবর্তন হবে, অর্থাৎ তার ব্যাসটা কমে যাবে। নিশ্চয়ই হবে, কারণ যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, পদার্থের পরিমাণ তো আর বৃদ্ধি পেতে পারে না, পদার্থের মোট পরিমাণ তো একই থাকবে, কারণ এখানে শুধু দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে, টেনে প্রসারিত করা হচ্ছে, কাজেই এটা অবশ্যই ব্যাস কমে যাবে। যেমন আমরা উদাহরণ হিসাবে একটা রাবারকে টেনে যদি লম্বা করি, তাহলেই আমরা বুঝতে পারি খুব সহজে, রাবারকে যখন টেনে লম্বা করা হয়, রাবারটা লম্বা হয় যখন, তখন সেটা কিন্তু সরু হয়ে যায়, চিকন হয়ে যায়, সেটা নিশ্চয়ই আমরা খেয়াল করেছি। ঠিক এরকমই একটা বিষয়, যে একটা তারকে যখন টেনে প্রসারিত করা হবে, তখন তার শুরুতে ব্যাস যা ছিল তার চাইতে ব্যাসটা হ্রাস পাবে। তো আমরা এরকম একটা তার বিবেচনা করলাম, যে তারের শুরুতে দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, আদি দৈর্ঘ্য। তারকে যখন বল প্রয়োগ করলাম, টেনে প্রসারিত করলাম, এই দৈর্ঘ্য বাড়লো, দৈর্ঘ্য বেড়ে এটা দৈর্ঘ্য হয়ে গেল এল, এল প্রাইম। প্রথমে ছিল দৈর্ঘ্য এল, পরে দৈর্ঘ্য হয়ে গেল এল প্রাইম। তাহলে আমরা কথাটা এরকম বলতে পারি যে তারের আদি দৈর্ঘ্য সমান এল, শেষ দৈর্ঘ্য সমান এল প্রাইম। সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান কি হবে, এল প্রাইম মাইনাস এল। শেষে এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এখানে এল প্রাইম, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এল প্রাইম। কাজেই তার দৈর্ঘ্য বৃদ্ধি, সেটাকে স্মল এল দ্বারা প্রকাশ করলে স্মল এল ইকুয়াল টু সেই দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, এই দুইয়ের বিয়োগ ফলের সমান। আচ্ছা, এই হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এবার আমরা ব্যাসের পরিবর্তনটা নিয়ে আলোচনা করি। শুরুতে তার ব্যাস ছিল হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে আমরা এখানে লিখি যে আদি ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি, শেষ ব্যাস সমান ডি প্রাইম। তো এখানে দেখাই যাচ্ছে যে ডি এর চাইতে ডি প্রাইমটা কম, ছোট, ব্যাসটা কমে গিয়েছে, ফলে এর শেষ ব্যাস হয়েছে ডি প্রাইম। তাহলে ব্যাসের সংকোচন বা ব্যাসের হ্রাস বা পরিবর্তন যাই বলি, তাহলে সেটা কি হবে, ব্যাসের সংকোচন বা ব্যাসের হ্রাস যেভাবে বলি, সেটাকে স্মল ডি দ্বারা প্রকাশ করলে সেটা কি হবে, এই দুইয়ের বিয়োগফলের সমান। এখানে অবশ্যই বুঝতে পারছো যে ডিটা বড়, তাহলে ক্যাপিটাল ডি মাইনাস ডি প্রাইম, এই দুইয়ের বিয়োগফল যেটা, এটা হচ্ছে ব্যাসের সংকোচন, ব্যাসের হ্রাস। তাহলে স্মল ডি সমান ডি মাইনাস ডি প্রাইম, এই হচ্ছে ব্যাসের সংকোচন। আচ্ছা, এখন দৈর্ঘ্য বিকৃতি, সেটা তো আমরা আগে দেখেছি, দৈর্ঘ্য বিকৃতি সমান কি, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে আমরা এখন লিখব
দৈর্ঘ্য বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল, সেটা আমরা আগেও শিখেছি। দৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে ঠিক একইভাবে পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বলতে এখানে ব্যাসের কথা বোঝানো হচ্ছে, বুঝতে পারছো, পাশের দিকে যে পরিমাপটা ব্যাস, তাহলে সেটা কি হবে, পার্শ্ব বিকৃতি সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি। পার্শ্ব বিকৃতি তাহলে কি, স্মল ডি বাই ক্যাপিটাল ডি। দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, আর পার্শ্ব বিকৃতি হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আচ্ছা, তাহলে পার্শ্ব বিকৃতি সম্পর্কে ধারণা পাওয়ার জন্যই আমি এত কিছু আলোচনা করলাম। এখন আমরা মূল সংজ্ঞা পয়সনের অনুপাত এই সংজ্ঞাতে আসি। তাহলে খেয়াল করো যে পয়সনের অনুপাতের সংজ্ঞাটা কি বলা হচ্ছে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, সেটা হলো পয়সনের অনুপাত। তাহলে আমরা বলতে পারি যে সিগমা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা সমীকরণটা পেলাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকেই বলা হচ্ছে পয়সনের অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা, একে বলা হয় পয়সনের অনুপাত। অথবা সরাসরি বলতে পারি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, তাকেই বলা হচ্ছে পয়সনের অনুপাত, যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই সমীকরণ আমরা সংজ্ঞা থেকে পেয়েছি। তাহলে এটাকে সাজিয়ে লিখি, সিগমা সমান স্মল ডি ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল ডি স্মল এল। এই হচ্ছে পয়সন অনুপাত নির্ণয়ের জন্য সমীকরণ, এটা আমি বক্স করে দিলাম। এই সমীকরণটা তোমরা মনে রাখবে, পয়সন অনুপাত। তো বুঝতে পারছো যে এখানে এটা পয়সনের অনুপাত হচ্ছে একটা কয়েকটা সমজাতীয় রাশির অনুপাতের সমান। এটা সমজাতীয় দুইটা রাশির অনুপাত, এটাও সমজাতীয় রাশির অনুপাত, কাজেই এটার কোনো একক নেই। এটা একটা অনুপাত, যা শুধু সংখ্যা একটা, এটার কোনো একক নেই। এই হচ্ছে পয়সন অনুপাত। আচ্ছা, পয়সন অনুপাত সম্পর্কে আমরা জানলাম। এখন বিভিন্ন ধরনের পদার্থের বেলাতে পরীক্ষা করে দেখা যায় যে পয়সনের অনুপাতটা, সেটা একটা নির্দিষ্ট মান রয়েছে, যে পয়সনের অনুপাতটা এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এভাবে পরীক্ষা করে বলা যায় যে এটার মানটা পয়সন অনুপাতটার মান -1 থেকে হাফ, এই সীমার মধ্যে থাকে। -1 এর চেয়ে বড় আর হাফ প্লাস হাফ এর চেয়ে ছোট, এই সীমার মধ্যে পয়সন অনুপাত থাকবে। পয়সন অনুপাতটার মান হচ্ছে এরকম। এটাও আমাদের মনে রাখতে হবে, কোনো কোনো গাণিতিক সমস্যার সমাধান করার সময় এই সীমাটা আমাদের প্রয়োজন হবে। কোন ক্ষেত্রে প্রয়োজন হবে আমি দু একটা গাণিতিক উদাহরণ দেখাবো, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তবে সাধারণ যে বস্তুগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, এটা হচ্ছে একদম আদর্শ বস্তুগুলোর কথা বলা হচ্ছে, তাদের বেলাতে এই পয়সনের অনুপাতের সীমা হবে এরকম। কিন্তু সাধারণ বস্তুগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, তাদের ক্ষেত্রে পয়সনের অনুপাতের মান 0.2 থেকে 0.4 এর মধ্যে হবে। এগুলো অবজেক্টিভের জন্য, বা এগুলো আমরা মনে রাখবো। তাহলে আমি সেটাও লিখে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে লিখে দিলাম, সাধারণ বস্তুর ক্ষেত্রে সিগমা অর্থাৎ পয়সনের অনুপাতের মান কিরকম হয়, 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকবে। সাধারণ যে বস্তুগুলো দৈনন্দিন জীবনে আমরা সাধারণভাবে যে বস্তুগুলো ব্যবহার করে থাকি, তাদের বেলাতে সিগমা অর্থাৎ পয়সনের অনুপাতের মান হবে 0.2 থেকে 0.4 এই সীমার মধ্যে। এটা আমরা মনে রাখবো। তাহলে এই হচ্ছে পয়সনের অনুপাত। তো শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখানে স্থিতিস্থাপক সীমার মধ্যেই আমরা আরেকটা অনুপাতের মান পেয়ে গেলাম বা সংজ্ঞা পেয়ে গেলাম, সেটা হচ্ছে পয়সনের অনুপাত, যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো আমি আগে যেটা বলেছিলাম যে আমরা তিন প্রকার যে ইয়াং এর গুণাঙ্ক, দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, তিন প্রকার যে গুণাঙ্ক আমরা শিখেছি বা আলোচনা করেছি, এই তিন প্রকার গুণাঙ্কের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি, সেটা আমরা এখানে দেখব। তো সেটাই আমি এখন দেখাবো।
তাহলে 3 প্রকার গুণাঙ্কের পারস্পরিক সম্পর্ক সেটা আমরা দেখি। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আশা করছি তোমরা তুলে নিয়েছো। তিন প্রকার গুণাঙ্কের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি সেটা আমরা দেখবো এখন। তো প্রথমেই যেটা সেটা হচ্ছে যে y ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। সমীকরণটা কিরকম দেখো, y হচ্ছে y হচ্ছে দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়াং এর গুণাঙ্ক, আর k হলো আয়তন গুণাঙ্ক। তাহলে যদি কোন একটা পদার্থের পয়সনের অনুপাত সিগমা এটার মান জানা থাকে, তাহলে ইয়াং এর গুণাঙ্কের মান থেকে আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করতে পারি, অথবা আয়তন গুণাঙ্কের মান থেকে ইয়াং এর গুণাঙ্কের মান নির্ণয় করতে পারি, যেটা আমাদের প্রয়োজন। তাহলে এই এই হলো y এবং k, অর্থাৎ ইয়াং এর গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের পারস্পরিক সম্পর্ক যদি সিগমার মান জানা থাকে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় সমীকরণে দেখো y সমান 2n ইন্টু 1 প্লাস সিগমা। এটা হচ্ছে কি, ইয়াং এর গুণাঙ্ক এবং ক্লিন্টন গুণাঙ্ক এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এই সমীকরণের সাহায্যে ক্লিন্টন গুণাঙ্ক জানা থাকলে ইয়াং এর গুণাঙ্ক বের করতে পারি, অথবা ইয়াং এর গুণাঙ্ক জানা থাকলে ক্লিন্টন গুণাঙ্ক বের করতে পারি। অবশ্যই এখানে সিগমার মান জানা থাকতে হবে। আচ্ছা, তাহলে এই দুটাকে কাজে লাগিয়ে আমরা এই আয়তন গুণাঙ্ক এবং ক্লিন্টন গুণাঙ্ক এদের পারস্পরিক সম্পর্ক সেটা আমরা নির্ণয় করতে পারি। কিভাবে সমীকরণটা দাঁড়াচ্ছে দেখো, 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা সমান 2n ইন্টু 1 প্লাস সিগমা। এরকম, মানে যেহেতু এটাও y এর মান এটাও y এর মান, তাহলে এই দুটা পরস্পর সমান হবে। সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা সমান 2n ইন্টু 1 প্লাস সিগমা। এভাবে আমরা ক্লিন্টন গুণাঙ্ক জানা থাকলে আয়তন গুণাঙ্ক নির্ণয় করতে পারি, অথবা আয়তন গুণাঙ্ক জানা থাকলে ক্লিন্টন গুণাঙ্ক নির্ণয় করতে পারি। তবে এই প্রথম দুইটা সমীকরণ মনে রাখলে চলে। প্রথম দুইটা সমীকরণকে কাজে লাগিয়েই আমরা তৃতীয় সমীকরণ যেহেতু পেয়েছি, কাজে প্রথম দুইটা সমীকরণ মনে রাখলেই চলে। তাহলে এই হচ্ছে 3 প্রকার গুণাঙ্ক এবং এদের পারস্পরিক সম্পর্ক। তো শিক্ষার্থীরা, আমরা 3 প্রকার গুণাঙ্ক এবং এদের পারস্পরিক সম্পর্কটা কি এটা সম্পর্কে জানলাম। তো আমরা একটা ছোট্ট গাণিতিক উদাহরণ করি, তাহলে সেখান থেকে আমরা এইগুলোর প্রয়োগ জানতে পারবো। আচ্ছা, তাহলে আমি একটা গাণিতিক উদাহরণ দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, প্রশ্নটা আমার সাথে সাথে রেখে নাও। একটি তারের উপাদানের পয়সনের অনুপাত 0.24 এবং ইয়াং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তারটির উপাদানের ক্লিন্টন গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে সেগুলোকে আমরা লিখে নিই। পয়সনের অনুপাত 0.24,
ইয়াং এর গুণাঙ্ক y equal to 2 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে কি কি নির্ণয় করতে হবে? ক্রিন্টন গুণাঙ্ক n equal to what, আয়তন গুণাঙ্ক k equal to what, এই দুটো আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে এখন দেখো, আমরা জানি y সমান, প্রথমে আমরা ক্রিন্টন গুণাঙ্কটাই নির্ণয় করি। y সমান n into 1 plus sigma, বা n সমান y by 1 plus sigma, মান বসিয়ে দিই 2 into 10 to the power 11 by 1 plus 0.24। তাহলে কি হয় আমরা হিসাব করে ফেলি, তোমরাও আমার সাথে হিসাব করে ফেলো। 2 into 10 to the power 11 ভাগ 1 plus 0.24, 1.6129, 1.613 ধরা যায়। 1.613 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। এটা হলো আয়তন ক্রিন্টন গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্ক থেকে ক্রিন্টন গুণাঙ্ক আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা আয়তন গুণাঙ্ক নির্ণয় করি। আবার y সমান 3k আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে সূত্রটা ছিল y সমান 2n into 1 plus sigma, কাজেই এখানে একটা 2 আসবে, হিসাবে একটু ভুল হয়েছে, আমি একটু কারেকশন করে দিই। ফলাফলটাতেও একটু ভুল হবে, কাজেই আমি এটা কারেকশন করে দিচ্ছি, ঠিক করে নাও তোমরা। 2টা লিখতে ভুলে গিয়েছিলাম আমি। তাহলে হিসাবটা আমি আবার করছি, 2 into 10 to the 11 ভাগ 2 into 1.24, 0.806। এখানে 2 হবে, 2টা লিখতে ভুলে গিয়েছিলাম আমি। তো এই হলো ক্রিন্টন গুণাঙ্ক। এবার আয়তন গুণাঙ্ক 3k into 1 minus 2 sigma, বা k সমান y by 3 into 1 minus 2 sigma, 2 into 10 to the power 11 by 3 into 1 minus 2 into 0.24। আচ্ছা, এটা কত আসে আমরা হিসাব করে ফেলি, তোমরা আমার সাথে হিসাব করো। কোনো ভুল হলে তোমরা খেয়াল করবে, আমাকে বলবে এটা। 2 into 10 to the 11 ভাগ 3 into bracket 1 minus 2 into 0.24, হ্যাঁ, তাহলে আসে 1.282, 1.282 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই হচ্ছে আয়তন গুণাঙ্ক, ক্রিন্টন গুণাঙ্ক দুইটাই আমরা বের করলাম যখন ইয়াং এর গুণাঙ্ক এবং পয়সন অনুপাত দেওয়া থাকবে। এবার আমরা সহজেই বের করতে পারি। এই হচ্ছে আয়তন গুণাঙ্ক, ক্রিন্টন গুণাঙ্ক, এগুলো নির্ণয়ের নিয়ম। তো শিক্ষার্থীরা, আজকে আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি। আমরা শিখেছি আয়তন গুণাঙ্ক কাকে বলে, ক্রিন্টন গুণাঙ্ক কাকে বলে, তারপরে একটা তারকে বা একটা স্প্রিংকে টেনে প্রসারিত করলে তার মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ কি হবে, এবং সর্বশেষ যেটা জেনেছি সেটা হচ্ছে পয়সন অনুপাত, এবং পয়সন অনুপাতের সাহায্যে 3 প্রকার গুণাঙ্কের পারস্পরিক সম্পর্ক কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখেছি, এবং এটার একটা গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা আমরা দেখলাম। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমরা সবগুলো মনোযোগ দিয়ে খেয়াল করেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো এবং নিজেরা ভালো করে অনুশীলন করবে অবশ্যই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।